সংবিধানের বাইরে গিয়ে পিআর পদ্ধতিতে নির্বাচনের সুযোগ নেই বললেন সিইসি। কেন্দ্র দখলের চেষ্টা হলে ভোট বাতিলের হুঁশিয়ারি। জোড়াতালি দিয়ে কোনো পরিবর্তন সম্ভব নয় মন্তব্য ফখরুলের। দুর্নীতির ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার আহ্বান। জুলাই সনদের অধীনে হবে আগামী নির্বাচন বললেন আক্তার। সংবিধান পরিবর্তন ও গণপরিষদ নির্বাচনের দাবি। এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে 2 পরিবারের 9 জন দগ্ধ, সবাই জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজা। তখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। সংবিধানের বাইরে গিয়ে পিআর পদ্ধতিতে ভোটের সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আজ রাজশাহীর লোক প্রশাসন ভবনে ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় এই কথা বলেন তিনি। এ সময় প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, আনুপাতিক পদ্ধতি বা পিআর পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই। যেহেতু এটা সংবিধানে নেই, সেহেতু এর বাইরে তারা যেতে পারবেন না। এ নিয়ে রাজনৈতিক তর্ক বিতর্ক চললেও নির্বাচন কমিশনের এগুলো কাজ নয়। তবে আইন পরিবর্তন হলে এই পদ্ধতিতে ভোট হবে। তিনি আরও জানান, প্রধান উপদেষ্টার চিঠি পাওয়ার পর থেকেই নির্বাচনের প্রস্তুতি জোরদার করা হয়েছে। জাতীয় নির্বাচনের আগেই লুট হওয়া সব অস্ত্র উদ্ধার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের হিমাগার ও কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। এ সময় তিনি আরও জানান, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের কোনো অসুবিধা নেই। সরকার এই লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণে তৎপর রয়েছে। নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের বিষয়ে তিনি জানান, জনগণ নির্বাচনমুখী, তাই নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। দেশের রাজনৈতিক সংকটের অন্যতম কারণ দুর্নীতি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে অপন আলোক সংঘ আয়োজিত সামাজিক সুরক্ষা কতটা সুরক্ষিত বিষয়ক সেমিনারে এই মন্তব্য করেন তিনি। প্রেস ক্লাবে অপর এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, সংস্কার ইলেকট্রিক সুইচের মতো না যে চাপ দিলেই সফল হওয়া যায়। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। জাতীয় প্রেস ক্লাবে অর্পণ আলোক সংঘ আয়োজিত সামাজিক সুরক্ষা কতটা সুরক্ষিত বিষয়ক এক সেমিনারে অংশ নেন বুদ্ধিজীবী ও রাজনৈতিক নেতারা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, উপদেষ্টারা অনেক ক্ষেত্রে অসহায়, সিস্টেম অনুযায়ী আমলারাই সব ঠিক করে দেন। সবকিছু নির্ভর করছে যে যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় যাচ্ছে তারা কিভাবে সেই দেশটাকে পরিচালনা করছে। আওয়ামী লীগকে তো ভোট দিয়েছিল, তাই না? একেবারে প্রথমে 2008 সালে ভোটই তো দিয়েছিল। সেই আওয়ামী লীগ গত 15 বছরে এই দেশকে সর্বশান্ত করে দিয়েছে, একেবারে তার বলা যায় যে ভূমিধস করে দিয়েছে। সেই জায়গায় এখান থেকে আবার 1 বছরে 1.5 বছরের মধ্যে আপনি সব কিছু ঠিক করে ফেলবেন, এটা মনে করার কোনো কারণ নেই। এ সময় তিনি বলেন, বিচ্ছিন্নভাবে বা জোড়াতালি দিয়ে কিছুই হবে না। দুর্নীতির ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি যদি একটা জনপ্রতিনিধিত্বমূলক সরকার গঠন করতে পারি, আমি যদি একটা সুষ্ঠু নির্বাচন করতে পারি, সুষ্ঠু নির্বাচন করে আমি যদি ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পার্লামেন্ট গঠন করতে পারি, তাহলে সেখানে আমি জনগণের কাছে জবাবদিহিতামূলক একটা ব্যবস্থা তৈরি করতে পারবো। এদিকে প্রেস ক্লাবে বই প্রকাশনা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, সংস্কার ইলেকট্রিক সুইচের মতো না যে চাপ দিলেই সফল হওয়া যায়। আজকে মানুষ ভিন্নভাবে চিন্তা করছে। কেন ভিন্নভাবে চিন্তা করছে? সেই উৎসাহ উদ্দীপনা আজকে কোথায় গেল?
কেন আজকে মানুষ আশঙ্কা প্রকাশ করছে? কেন আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকারকে মানুষ সাদরে সম্ভাষণ জানিয়ে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিল, তাদেরকে বলেছিল যে আমরা গণতন্ত্রে উত্তরণ করতে চাই, তোমরা দায়িত্ব গ্রহণ করো, একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে গণতন্ত্রের পথে নিয়ে যাও। আজকে সেই বাংলাদেশের কোটি কোটি মানুষ কেন এই সরকারের কার্যক্রমে কেন তারা হতাশ? এ সময় তিনি জানান, বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র এমনভাবে গড়ে তোলা হবে যে রাষ্ট্রে সুশাসন, মানবাধিকার ও মানুষের মৌলিক অধিকার থাকবে। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে তা পরিষ্কার নয় বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। দুপুরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় রূপায়ণ টাওয়ারে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। তিনি এ সময় আরও জানান, পরিবর্তন টেকসই করতে হলে নতুন করে সংবিধান প্রণয়ন করতে হবে এবং গণপরিষদ নির্বাচন আয়োজন করতে হবে। সোহাগ মিয়ার ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। জুলাই সনদের খসড়া সম্পর্কে পর্যবেক্ষণ জানাতে দলের অস্থায়ী কার্যালয়ে রূপায়ণ টাওয়ারে সংবাদ সম্মেলন করে এনসিপি। সম্মেলনে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, সবার আশা ছিল জুলাই সনদে ক্ষমতার ভারসাম্য এনে বিকেন্দ্রীকরণ নিশ্চিত করা হবে, কিন্তু তা হয়নি। বাংলাদেশে মানুষের জুলাইয়ের যে আন্দোলন, সেই আন্দোলনের সময়কালে মানুষের অবদানের জায়গাগুলোকে তুলনামূলকভাবে দুর্বলভাবে উপস্থাপনের একটা বিষয়ের সঙ্গে যুক্ত রয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, যে জুলাই সনদের বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি, কিন্তু এটার বাস্তবায়ন কিভাবে হবে সে বিষয়টা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তিনি আরও বলেন, বাংলাদেশের জুলাই সনদের অঙ্গীকারগুলো সত্যিকার অর্থেই বাস্তবায়ন করতে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়নই একমাত্র সমাধান। জুলাই সনদের কার্যকারিতাকে যদি নিশ্চিত করতে হয়, এলএফও করতে হবে। এলএফও করার মধ্য দিয়ে গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে এবং জুলাই সনদে যে বিষয়গুলোতে আমরা একমত হয়েছি সেগুলোকে গাইডিং প্রিন্সিপাল হিসেবে গ্রহণ করে নতুন সংবিধানে সেগুলোকে যুক্ত করতে হবে। হাসিনার সংবিধানের স্বৈরাচারী উপাদান নিয়ে নির্বাচন হলে ফ্যাসিবাদ ফিরে আসার সংশয় প্রকাশ করেন তিনি। নির্বাচন ফেব্রুয়ারিতে বা তার আগের যে কোনো সময়ে অনুষ্ঠিত হতে পারে, কিন্তু সেই নির্বাচনের ধরনটা কীরকম হবে সেটা আগে জাতির কাছে পরিষ্কার হওয়া প্রয়োজন। আমরা কি বিদ্যমান যে সংবিধান, সেই সংবিধানকে রেখেই, বহাল তবিয়তে রেখেই যে সামনের নির্বাচনে যদি আমরা অংশগ্রহণ করি, তাহলে বাংলাদেশে ওই সংবিধানের মধ্য দিয়ে আবার ফ্যাসিবাদ ফিরে আসার একটা সম্ভাবনার জায়গা রয়ে যাবে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকায় বৈধ প্রার্থী 462 জন, এর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী ভিপি পদে 48 জন। এটিকে ইতিবাচক হিসেবেই দেখছেন ভোটাররা। তবে এই পদ থেকে জাতীয় নেতা হওয়ার স্বপ্নে বিভোর না হয়ে সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার আহ্বান জানান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। মোহাম্মদ শাহজাহানের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্ট। ঐতিহাসিক ভূমিকার কারণে বাংলাদেশের দ্বিতীয় সংসদ হিসেবেই পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। ভাষা আন্দোলন, 6 দফা দাবি, 1969 সালের গণ অভ্যুত্থান কিংবা 90-এর এরশাদ বিরোধী আন্দোলন, প্রতিটি ঐতিহাসিক সংগ্রামে ডাকসু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একেবারে শেষে ডাকসুর ভিপি নুরুল হক নূরের অবদানও রয়েছে গণতান্ত্রিক আন্দোলনে। কোটা সংস্কার আন্দোলন 18 থেকে 24 সবসময় তাদের কোঅর্ডিনেশন হেল্প ছিল। ডাকসু থেকে নির্বাচিত ভিপিরা প্রায় সবাই যেহেতু জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিচ্ছে, সে কারণেই এবার ডাকসুতে ভিপি পদেই প্রার্থিতা করছেন 48 জন। তবে সাধারণ শিক্ষার্থীরা বলছেন, জাতীয় নেতা হওয়ার মানসিকতা থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীদের কল্যাণকে প্রাধান্য দেওয়া উচিত নির্বাচিতদের। নুরু যে বিপি হলো, এরপর তো ও গিয়ে আবার জাতীয় দল গঠন করছে। ইউনিভার্সিটিতে ওর তো অভ্যন্তরীণ কোনো কাজে লাগেনি। এমন যদি হয়, এই উদ্দেশ্য যদি আসে 48 জন আর 50 জন 70 জন হোক, আমাদের তাহলে কোনো লাভ হয় না যদি ইউনিভার্সিটির কাজ না করে। তো এই প্রত্যাশা থাকবে যেন আগের ওদের মতো না করে, ইউনিভার্সিটির জন্য শিক্ষার্থীদের যে সমস্যাগুলো এগুলো নিয়ে যেন কাজ করে। আগে এমন ছিল যে শুধু রাজনৈতিক দল থেকে 3টা বা 4টা, এই যে জায়গাটা আরও সংকোচ দেখা যেত। আমি মনে করি যে এই জায়গাটা বৃহৎ পরিসরে এসেছে, এখানে সকলের আরও অংশগ্রহণের ভালো সুযোগ হয়েছে, ছাত্রদেরও ভোট দেওয়ারও ভালো সুযোগ এসেছে। প্রতিবারই 2-4 জন ভিপি প্রার্থী থাকলে এবারে প্রায় অর্ধশত প্রার্থী থাকায় বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন শিক্ষার্থীরা।
প্রার্থীটার বিষয়টা আসলে এটা একটা গণতান্ত্রিক অধিকার সবার, যেহেতু মানে সবারই গণতন্ত্রের চর্চা করার অধিকারটা আছে, তাহলে সবাই সেটাকে অংশগ্রহণ করতে পারে, হোক সেটা ভোট দিয়ে বা হোক সেটা নির্বাচনে অংশগ্রহণ করে। আর আমরা সেটাকে অবশ্যই সাধুবাদ জানাই। আর আমরা ক্যাম্পাসের স্টুডেন্টরা যেটা চাই সেটা হচ্ছে মানে কোনো সরকারি দলীয় অথবা কোনো রাজনৈতিক দলীয় কোনো লেজুরবৃত্তি ছাড়া এই সাধারণ ছাত্ররা এটা পার্টিসিপেট করবে, সাধারণ ছাত্রদের ভোটে কেউ নেতৃত্ব নির্বাচিত হবে, পরবর্তীতে তারা হয়তো জাতীয় রাজনীতিতে ভালো ভূমিকা রাখতে পারবে, এটা আর কি। নির্বাচনে অন্তত 9টি প্যানেলের নাম জানা গেছে। এর মধ্যে রাজনৈতিক প্যানেল 7টি এবং স্বতন্ত্র 2টি, এছাড়া ব্যক্তিগতভাবেও অনেকেই নির্বাচন করছেন। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষার্থী তাসনিয়া মারা গেছে। 33 দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যুর কাছে হার মানতে হয়েছে তাকে। সকালে জাতীয় বার্নোপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তাসনিয়া। মাইলস্টোনের 8ম শ্রেণীর শিক্ষার্থী ছিল তাসনিয়া। তার বাড়ি ফরিদপুরের মধুখালী থানা এলাকায়। জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট জানায়, মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় গত মাসের 21 জুলাই জাতীয় বার্নে ভর্তি হয় তাসনিয়া। 33 দিন চিকিৎসাধীন থাকার পর আজ সকালে আইসিইউতে মারা যায় সে। তার শরীরের 37% দগ্ধ হয়েছিল। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। এই কারণে পটুয়াখালীতে গত 5 দিন ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। টানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, অনেকের বাসাবাড়িতে উঠেছে পানি। বৃষ্টির পানিতে তলিয়ে আছে ধান ক্ষেত, ক্ষতির শঙ্কায় রয়েছেন কৃষকরা। এদিকে বঙ্গোপসাগরে মেঘমালা তৈরি অব্যাহত থাকায় উপকূলীয় এলাকা দিয়ে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানো হয়েছে। সকল মাছ ধরার ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। খুলনার ডুমুরিয়া উপজেলায় মোহাম্মদ শামীম নামের যুবদলের এক নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে। তারা হলেন মনিরামপুর উপজেলার কন্দলপুর গ্রামের আবু বক্কার দফাদারের ছেলে ইজাজুল ইসলাম ও তালা উপজেলার বলরামপুর গ্রামের আহমদ আলী সর্দারের ছেলে শরীফুল ইসলাম সর্দার। পুলিশ নিহত শামীমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা জানান, নেশাগ্রস্ত অবস্থায় শামীম হত্যার শিকার হয়েছেন। আর এই ঘটনায় শরীফুল ও আজিজুল নামের 2 ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। সকাল 10টায় সৈকতের চর গঙ্গাবতী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে সকালের জোয়ারে লাশটি গভীর সমুদ্র থেকে ভেসে আসে বলে জানায় স্থানীয়রা। তাদের ধারণা লাশটি ট্রলার ডুবিতে নিখোঁজ জেলেদের মধ্যে একজনের হতে পারে। কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, মরদেহটির ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কুষ্টিয়া ছাত্রদলের 52তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া জেলা কমিটির উদ্যোগে কুষ্টিয়া প্রেস ক্লাবের হলরুমে এর আয়োজন করা হয়। শ্যামলী সুলতানার সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, হাজারো রক্তের বিনিময়ে বাংলাদেশের খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে কোমলমতি ছাত্রদের রক্তের বিনিময়ে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে, কিন্তু এখনও দেশ স্বাধীন হয়নি। এখনও আওয়ামী দুঃশাসন বিভিন্নভাবে পায়তারা করছে। শহীদ মাওলানা নিজামী ফাউন্ডেশনের উদ্যোগে পাবনার সাথিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সাথিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ও ফাউন্ডেশনের সেক্রেটারি ডক্টর ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের সভাপতিত্বে ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা জামায়াতের আমির ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল। বিশেষ অতিথির বক্তব্য দেন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ডাক্তার নাইমুর রহমান খালেদ, উপজেলা জামায়াতের আমির মোখলেসুর রহমান সহ আর অনেকেই।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বেহাল অবস্থায় পড়ে আছে অধিকাংশ গ্রামের পাকা সড়ক। সংস্কার না হয় প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। বড় বড় গর্ত আর খানাখন্দে ভরা এসব সড়ক এখন চলাচলের অনুপযোগী। হাফিজুর রহমান হৃদয়ের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। পুরো সড়ক জুড়েই খাদাখন্দ আর বড় বড় গর্ত। বেহালেই চিত্র কুড়িগ্রামের নাগেশ্বরীর সন্তোষপুর ইউনিয়নের উত্তর ব্যাপারীহাট থেকে পূর্বে রায়গঞ্জ ইউনিয়নের সাপখাওয়া বাজারগামী 4 কিলোমিটার সড়কের। একই অবস্থা সাপখাওয়া চৌধুরী পাড়া হয়ে উত্তরে মাস্টার মোড় পর্যন্ত সড়কের। এছাড়াও পৌর শহরের বাজার ব্রিজ থেকে 5 কিলোমিটার এবং বটতলা থেকে তেলিয়ানির পার হয়ে সাপখাওয়া বাজার পর্যন্ত 6 কিলোমিটার সড়কে চলাচলে দুর্ভোগে পড়তে হয় স্থানীয়দের। যান চলাচল খুবই কষ্ট, রুগী বাচ্চা কোচা স্কুলে যাইতে পারে না, ছাত্ররা স্কুলে যাইতে পারে না, যাওয়া আসে খুব সমস্যা। রিক্সা, সাইকেল, মোটরসাইকেল, গাড়ি সবই সমস্যা। যাতায়াতের খুব কষ্ট, গাড়ি নিয়ে যাওয়া যায় না। অনেক অ্যাক্সিডেন্টও হইতেছে। আমি নিজেও অ্যাক্সিডেন্ট হয়েছি আজ থেকে 1.5 মাস আগে। 10 টাকার ভাড়া 20 টাকা দিলেও তারপরও আসতে চায় না। একটা রুগী নিয়ে যাবে কোনোভাবেই সম্ভব হয় না। গাড়ি ঘোড়া কিছুই চলে না, রিস্কে কিছু কাটা যায় না, একটা সাইকেলও যাওয়া যায় না। রাস্তা সম্পূর্ণ হয়, একটা গাড়ি থাকলে আর একটা গাড়ি চলে না, কোনো করা যাবে না। রাস্তাটা ভালো করে ঠিক করা বুদ্ধি করে দেন। তার কারণে আমরা গাড়ি চালাইতে পারতেছি না। এই জায়গার মধ্যে অটো চাক্কা পর্যন্ত খুলি যায়। স্থানীয় প্রকৌশলী বলছে প্রায় 50 কিলোমিটার সড়ক সংস্কারের অভাবে দুর্ভোগে মানুষ। বরাদ্দ পেলে দ্রুত কাজ করা হবে। গত অর্থ বছরে আমফান প্রজেক্টে 3টি রাস্তার মেইনটেনেন্সের জন্য এস্টিমেট প্রেরণ করেছিলাম, কিন্তু অনুমোদন হয় নাই। হয়তো ভবিষ্যতে খুব দ্রুতই আমরা সামনের অর্থ বছরে কাজটা করতে পারবো। চলাচলে ভোগান্তি কমাতে দ্রুত সড়ক সংস্কারের উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমনটা প্রত্যাশা স্থানীয়দের। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের জাতীয় কাউন্সিল 2025 সম্পন্ন হয়েছে। দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলের সভাপতিত্ব করেন আলহাজ সাইফুদ্দিন আহমদ আল হাসানি মাইজ ভান্ডারী। এ সময় আহলে সুন্নাত ওয়াল জামায়াত নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম অধ্যুষিত রাষ্ট্র, কিন্তু সর্বত্র ইসলাম বিরোধী চক্রান্ত ষড়যন্ত্র অব্যাহত থাকলেও রাষ্ট্রযন্ত্র নির্বাক ও উদাসীন। এ সময় সুদ, ঘুষ, দুর্নীতি, অর্থ পাচার রোধ এবং পাচারকৃত অর্থ ফেরত আনার দাবি জানানো সহ কাউন্সিলে 23 দফা দাবি সম্বলিত একটি ঘোষণাপত্র উপস্থাপন করা হয়। কারওয়ান বাজারের সকল মার্কেটের ব্যবসায়ী নেতৃবৃন্দের পক্ষ থেকে কিচেন মার্কেটের ছাদে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ মোহাম্মদ বেলায়েত হোসাইন। সভাপতিত্ব করেন ইসলামিয়া শান্তি সমিতির সিনিয়র সহ সভাপতি আলহাজ মোহাম্মদ শাহ কামাল মানিক। এ সময় সাইফুল আলম নীরব বলেন, যারা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে তাদের বিএনপিতে ঠাঁই নাই। চাঁদাবাজদের আইনের আওতায় আনার দাবিও জানান তিনি। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনি সহায়তা কেন্দ্র আশুক ফাউন্ডেশনের মিরপুর কাফরুল থানা নারী উদ্যোক্তা পুরুষ উদ্যোক্তা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর 94 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কবির হোসেন মিল্টন। সভায় উপস্থিত ছিলেন মানব সম্পদ উন্নয়নের কেন্দ্রীয় পরিচালক মোহাম্মদ আক্তার হোসেন আকাশ। উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক কেন্দ্রীয় পরিচালক রাজিয়া সুলতানা লিজা সহ আরও অনেকেই। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। সংবিধানের বাইরে গিয়ে পিআর পদ্ধতিতে নির্বাচনের সুযোগ নেই বললেন সিইসি। কেন্দ্র দখলের চেষ্টা হলে ভোট বাতিলের হুঁশিয়ারি। জোড়াতালি দিয়ে কোনো পরিবর্তন সম্ভব নয় মন্তব্য ফখরুলের। দুর্নীতির ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হয়ে দেশ করার আহ্বান। জুলাই সনদের অধীনে হবে আগামী নির্বাচন বললেন আখতার। সংবিধান পরিবর্তন ও গণপরিষদ নির্বাচনের দাবি। এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে 2 পরিবারের 9 জন দগ্ধ, সবাই জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।